Bismillahir Rahmanir Rahim. Our today's topic is functions of complex variable. Functions of complex variable. At first, some definitions. First one is, what is complex variable? আমরা complex variable নিয়ে আগেও আলোচনা করেছি যে x plus iy, এই x plus iy কে complex variable বলা হয়। I is the imaginary assignment and x and y are the real and imaginary part of the complex variable. আর x plus iy কে z দ্বারা ডিনোট করা হয়। এই লেখাপড়াগুলি আমরা কিন্তু কিছুদিন আগেও একবার করেছিলাম, বিশেষ করে রমজানে আবারও নতুন করে শুরু করলাম। ঠিক আছে, আমরা চলো আরো একটু ডিটেইলসে যাই। There are three forms of complex variable. One is Cartesian form, that is z equals to x plus iy. আর এখানে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা ফিগার দেখা যাচ্ছে, that is real axis, imaginary axis. x axis বরাবর হয় real axis আর y axis বরাবর imaginary axis. আরেকটি ফর্ম হলো পোলার ফর্ম, অর্থাৎ z equals to r into cos theta plus I sin theta. Actually x equals to r cos theta এবং y equals to r sin theta বসানো হয়েছে। তো আরো একটি ফর্ম হলো এক্সপোনেনশিয়াল ফর্ম, আর সেখানে এক্সপোনেনশিয়াল ফর্মে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, দ্যাট ইজ e to the power I theta is equals to cos theta plus I sin theta. এটা একটি ফর্মুলা, ইন্টারমিডিয়েট ট্রাইগোনোমেট্রিতে এই ফর্মুলাটা ছিল, এক্সপোনেনশিয়াল ফাংশন টু ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সো এই হলো তিনটি প্রকার। আমরা যদি এক কথায় বলবো, একটি হলো কার্টেসিয়ান ফর্ম, another one is polar form and last one is exponential form. এই তিনটাকে একত্রে করেও কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছি, that is z equals to x plus iy, আর এটাকে লেখা যায় r cos theta plus I r sin theta এবং r into e to the power I theta. আমরা এই তিনটা কমপ্লেক্স ভেরিয়েবলের টার্মস আমরা মনে রাখবো। নেক্সট আমাদের ফাংশনস অফ কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশন বলতে আমরা কি বুঝি? তো আসো এবার f of z is a function of a complex variable z and it is denoted by w, that is w equals to f of z. এবং f of z কে আমরা গত ক্লাসগুলিতে দেখিয়েছি দুই ভাগে সাবডিভাইড করতে পারি, একটাকে বলা হয় রিয়েল পার্ট u আর একটিকে বলা হয় ইমাজিনারি পার্ট v। তাহলে যে কোনো কমপ্লেক্স ফাংশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, one is real part u, another one is imaginary part v। তাহলে এই হলো ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলস। আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশন কিন্তু তার আগেও একবার পড়ে ফেলেছিলাম, তারপরে আমরা এখানে আরো একটু ইন ডিটেইলস আলোচনা করেছি। তাছাড়া আমাদের পরবর্তী ডেফিনিশনে যাওয়ার আগে আমি ছোট দুটি ডেফিনিশন বোর্ডে আলোচনা করে দেখাবো, তারপরে আমরা স্লাইডের পরবর্তী ডেফিনিশনে যাব। সো আমরা কমপ্লেক্স নাম্বার সিস্টেমের মধ্যে দুটি ডেফিনিশন বোঝানোর আগে আমরা বোঝাতে চাচ্ছি রিয়েল নাম্বার সিস্টেমে হোয়াট ইজ
continuous function and differentiability of a function. Continuity এবং differentiability real valued function এবং complex valued ফাংশনের ক্ষেত্রে একই রকম। তো তোমরা ক্যালকুলাস 1 অথবা ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা লেভেলে এই কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি পড়েছো। সেই কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি গুলি আমাদের একটু এই কমপ্লেক্স নাম্বারের জন্য রিকল করতে হবে। যেমন কন্টিনিউটি, কন্টিনিউটি বা চলমান একটি ফাংশন চলমান কখন? সো এর ডেফিনিশনটা এই টাইপের, এ ফাংশন f of x, আমরা রিয়েল ভ্যালুড ফাংশন ধরে ফাংশনটা ডিফাইন করছি, আর এই x এর পরিবর্তে z দিলে হবে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। যেহেতু রিকল করছি তাই আমি x দ্বারাই ডিফাইন করছি। A function f of x is said to be a continuous at x equals to a if limit x tends to a minus f of x is equals to limit x tends to a plus f of x is equals to f of a. একটি ফাংশন f of x কে একটি পয়েন্টে কন্টিনিউয়াস বলা হবে যদি ওই ফাংশনটা এই তিনটি শর্ত স্যাটিসফাই করে। এটাকে বলা হয় বাম দিকের সীমা, লিমিট x tends to a মাইনাস, আর এটাকে বলা হয় ডান দিকের সীমা, লিমিট x tends to a প্লাস, আর এটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু। এটাকে সংক্ষেপে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, এটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু। এই তিনটি ভ্যালু যদি সমান হয় তাহলে একটি ফাংশনকে কন্টিনিউয়াস ফাংশন বলা হবে ওই পার্টিকুলার পয়েন্টে। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এতক্ষণ আমরা কন্টিনিউটিটা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করেছি। চলো একটু ফিজিক্যালি কন্টিনিউটি বলতে আমরা কি বুঝি। দেখো আমি একটা গ্রাফ ড্রয়িং করেছি। দিস ইজ সাপোজ f of x। এই গ্রাফটা দেখতে মনে হচ্ছে চলমান, তবে আমি একটা ফাঁকা করে দেখিয়েছি এখানে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই জায়গায় একটা গ্যাপ আছে। সো এই গ্যাপটার কারণে আমরা বলবো যদি এই গ্যাপটা হয় মনে করো এ পয়েন্ট, এই এ পয়েন্টে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস না, ফাংশন ডিফাইন করা নাই। তার মানে কন্টিনিউটি হতে হলে ওই এলাকাটা ব্লক থাকতে হবে। একটা পথ সঠিক আছে, চলমান আছে বলতে হলে বোঝাতে হবে ওই পথে কোনো প্রকার বাধা নাই, তাই না? যেমন রাস্তায় অনেক সময় কোনো একটা বড় গর্ত হয়ে যায় বৃষ্টির কারণে, তখন লাল নিশানা টানিয়ে দেওয়া হয়, এর কারণ হলো রাস্তাটি ওই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, ওই জায়গায় গাড়ির চাকা গেলে অ্যাক্সিডেন্ট করবে। ঠিক এই টাইপেরই এই জায়গায় একটা ব্রেকিং পয়েন্ট আছে, এটা কি বলা হয় ডিসকন্টিনিউটি। এই ডিসকন্টিনিউটি, তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস হতে হলে কি হতে হবে? তিনটি শর্ত লাগবে। প্রথম শর্ত, বাম দিক থেকে, এটা যদি বাম দিক হয় বাম দিক থেকে এই এলাকায় আসতে হবে, আবার ডান দিক থেকেও আসতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটা লিমিটের ভ্যালু একই দিকে হতে হবে, একটা হতে হবে, আর ওই এলাকায় ফাংশনাল ভ্যালুটাও সমান হতে হবে, অর্থাৎ ডিফাইন হতে হবে। তিনটা জিনিসই একত্রে থাকতে হবে, বাম দিকের সীমানা, বাম দিক থেকে অ্যাপ্রোচিং ভ্যালু, ডান দিক থেকে অ্যাপ্রোচিং ভ্যালু, এবং ওই নির্দিষ্ট ভ্যালুটা, অর্থাৎ ওই পয়েন্টে এই তিনটি মান যখন একই হয় তখন ফাংশনটাকে ওই পয়েন্টে কন্টিনিউয়াস বলা হয়। আমি কন্টিনিউটিটা দেখালাম হলো ফর রিয়েল ভ্যালুড ফাংশন। এখন আমরা যদি
এই এক্স এর পরিবর্তে জেড ইউজ করি তাহলে কন্টিনিউটিটা হবে ফর কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। এই হলো মোটামুটি কন্টিনিউটির কনসেপ্ট। চলো আমরা আরো একটি ডেফিনিশন দেখি। আচ্ছা, কন্টিনিউটিতে কোনো প্রকার কোশ্চেন আছে কারোর? না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমরা রিভিউ পড়াম। একটি ফাংশনকে কন্টিনিউয়াস বলা হবে এই তিনটি শর্ত মানলে: লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু। অর্থাৎ বাম দিক থেকে সীমানা, ডান দিক থেকে লিমিটিং ভ্যালু এবং ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু, তিনটা যদি সমান হয় আমরা কন্টিনিউয়াস বলবো। আচ্ছা, হ্যাঁ, another definition, differentiability. ডিফারেন্সিয়েবিলিটি, তবে একটি ফাংশন কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে হলে ওই ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস হলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হওয়ার সম্ভাবনা আছে, নাও হতে পারে, বাট কন্টিনিউটি অবশ্যই হতে হবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ডেফিনিশন কি? এ ফাংশন f of x is said to be a differentiable at x equals to a if এখানে কোন একটা পয়েন্টে একটি ফাংশন ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য যে শর্ত, সেই শর্তটা হলো এই টাইপের, যে লিমিট h tends to 0 f of a minus h minus f of a divided by minus h, আর আরেকটা হলো লিমিট h tends to 0 f of a plus h minus f of a divided by h। এই দুটি শর্ত যদি স্যাটিসফাই করে, দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডিফারেন্সিয়েবিলিটি। আমাদের যে মূল নিয়মের অন্তরীকরণ ছিল ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমাতে, তখন আমরা এই ডেফিনিশন দুটো পড়েছিলাম। ঠিক আছে, তাহলে একটি ফাংশন ডিফারেন্সিয়েবল হবে যদি এই দুটি শর্ত মানে। শর্তটা কি? লিমিট h tends to 0 f of a minus h minus f of a divided by minus h। আর একটি হলো লিমিট h tends to 0 f of a plus h divided by a plus h minus f of a divided by h। এই দুটি শর্ত যদি মানে তাহলে আমরা বলবো ডিফারেন্সিয়েবল। আমরা এতক্ষণ ডিফারেন্সিয়েবিলিটির ডেফিনিশনটা আলোচনা করেছি। সো আমরা বুঝতে পেরেছি যে এই শর্তটা মানলেই হবে ডিফারেন্সিয়েবল। তবে ডিফারেন্সিয়েবল হতে হলে ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস না হলে আমরা কিন্তু ফাংশনাল ভ্যালুটা পাবো না। দেখো কেন কন্টিনিউয়াস হতে হবে? প্রশ্নটা হলো এটা বাম দিকের সীমানা, সো এই ফাংশন শুড বি এক্সিস্ট, এটা থাকতে হবে। এটা ডান দিকের সীমানা, এটাও থাকতে হবে। আরেকটা হলো ফাংশনাল ভ্যালু। তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু, এই তিনটার সমন্বয়ে কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি। এই জন্য একটি ফাংশন ডিফারেন্সিয়েবল হতে হলে দ্যাট শুড বি কন্টিনিউয়াস অলসো, এটা মনে রাখতে হবে। আর এই যে কন্টিনিউয়াসের ডেফিনিশনে আমরা পড়েছিলাম লেফট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু, এটা রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু, আর এটা হলো ফাংশনাল ভ্যালু, দুই জায়গায় লেগেছে। এই জন্য এই কথাটা আমরা বলতে পারি। চলো এবার আমাদের স্লাইডে যে ডেফিনিশন আছে সেই ডেফিনিশনটা আমরা আলোচনা করি। ডেফিনিশনটা হলো অ্যানালাইটিক ফাংশন। চলো স্লাইডে বলা হচ্ছে একটি ফাংশন
কোনো একটা পয়েন্টে অ্যানালাইটিক হবে যদি ওই ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়। আমি আবার বলছি, একটি ফাংশন কোনো একটি পয়েন্টে অ্যানালাইটিক হবে যদি ওই ফাংশন ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়। আর ডিফারেন্সিয়েবল হওয়া মানে ইট শুড বি কন্টিনিউয়াস। সহজ কথা আমরা এতক্ষণ ডেফিনিশন থেকে পেলাম। চলো আমরা স্লাইড থেকে ডেফিনিশনটা আবারও দেখে আসি। অ্যানালাইটিক ফাংশন, তাহলে এতক্ষণ কি বলেছি যে অ্যানালাইটিক ফাংশন কাকে বলে? সো অ্যানালাইটিক ফাংশন হলো a function f of z is said to be analytic at a point z equals to z naught if f of z is differentiable at z naught. So analytic হওয়ার শর্তটা কি? ডিফারেন্সিয়েবল হওয়া। আমরা এতক্ষণ ডিফারেন্সিবিলিটি ডেফিনিশনে শিখেছি একটি ফাংশন ডিফারেন্সিয়েবল হলে দ্যাট ফাংশন শুড বি কন্টিনিউয়াস। তার মানে অ্যানালিটিক হওয়ার আরেকটি শর্ত হলো ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াসও হতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো অ্যানালিটিক ফাংশন কাকে বলে? জি স্যার। হ্যাঁ, আমরা অ্যানালিটিক ফাংশনটা নিয়ে আরো ব্যাপক আলোচনা করব, ফিগার দেখাবো। আমি আরো একটা ডেফিনিশন ইন্ট্রোডিউস করেছি। A function f of z is said to be analytic at the point z naught if f is differentiable but only at z equals to at z naught but at every point of some neighborhood of z naught. এটা হলো অরিজিনাল ডেফিনিশনের, এটা আপাতত দরকার নাই। আমরা প্রথম ডেফিনিশনটা শিখবো, আর তৃতীয় ডেফিনিশনটাও একইভাবে দেওয়া হয়েছে। A function f of z is analytic in a domain if it is analytic at every point in the domain. এটা আমি গ্রাফে পরবর্তী স্লাইডে আলোচনা করব। একটা নির্দিষ্ট এলাকায় অ্যানালাইটিক হতে হলে ওই এলাকার সকল পয়েন্টে ওই ফাংশনটা অ্যানালাইটিক হতে হবে। আচ্ছা, যেমন এখানে দুটি ফিগার দেখতে পাচ্ছ তোমরা। আমরা যে সেট করলাম এই ডানের যে ফিগার, ডানের ফিগার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কয়েকটা ছিদ্র দেখা যাচ্ছে, তাই না? কতগুলি ছিদ্র আছে নিচের দিকে, কতগুলি ছিদ্র আছে উপরের দিকে। পুরো এলাকাটার সাপেক্ষে এই কয়েকটি ছিদ্র বাদে এই এলাকাটা অ্যানালাইটিক। আবার যেমন বাম দিকে আমরা দেখতে পাচ্ছি, এখানে কয়টি ছিদ্র দেখা যায় বলো তো? দুইটি ছিদ্র। তার মানে পুরো এলাকার মধ্যে এই দুটি পয়েন্ট বাদে পুরো এলাকাটা অ্যানালাইটিক। আর এই দুটি পয়েন্টই সমস্যা, কারণ এই দুটি পয়েন্টে ফাংশনটা ডিফাইন করা নাই। সেই দুটি পয়েন্টকে আমরা উপরের ফাংশন হিসাবে ট্রিট করতে পারি। f of z equals to z square by z plus 1 into z minus 2, অর্থাৎ z এর মান -1 বসালে, যদি আমরা z equals to -1 বসাই, z equals to যদি -1 বসাই, সরি, z equals to যদি -1 বসাই, এই ফাংশনটা কি আনডিফাইন হয়ে যাবে, তাই না? ডিনোমিনেটরে এই ভ্যালুটার কারণে আনডিফাইন হয়ে যাবে। অনুরূপ ভাবে আমরা যদি z equals to 2 বসাই, z equals to যদি আমরা 2 বসাই, তাহলেও কিন্তু ফাংশনটি আনডিফাইন হবে। কেন আনডিফাইন হবে? কারণ এই অংশটা তখন 0 হয়ে যাবে। কথাগুলি কি বুঝতে পারতেছ? z এর মান -1 বসালে প্রথম পার্ট 0 হয়ে যাবে এবং ফুল ফাংশনটা আনডিফাইন হবে। অনুরূপ ভাবে z এর মান 2 বসালে দ্বিতীয় পোর্শনটুকু 0 হবে, যার ফলে টোটাল ফাংশনটা আনডিফাইন হবে। দ্যাট মিন্স উই ক্যান সে the function is defined except z equals to -1 and z equals to 2. অর্থাৎ ফাংশনটি z equals to -1 এবং 2 ব্যতীত সকল পয়েন্টে ফাংশনটা ডিফাইন। এই দুটি পয়েন্ট ছাড়া যে কোনো পয়েন্ট নিবা এই ফাংশনটা ডিফাইন হবে। এই যে দুটি পয়েন্ট আমরা আলোচনা করলাম, এই যেই পয়েন্টগুলিতে ফাংশনটা আনডিফাইন, সেই পয়েন্টগুলিকে বলা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। আমি আবার বলছি, কেন আনডিফাইন?
কারণ এখানে বোঝাই যাচ্ছে ফাংশনের ওই ভ্যালুর জন্য অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে এবং এই জায়গায় ডিফারেন্সিয়েবল হবে না, কারণ ফাংশন তো ডিফাইন করা নাই। কোন একটা ফাংশন কোন একটা পয়েন্টে যদি ডিফাইন করা না থাকে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় না। ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় না মানে কি, ফাংশনটা কন্টিনিউয়াসও হবে না। এই যে কিছুক্ষণ আগে বলেছি কন্টিনিউয়াস, তার মানে স্পষ্ট আমরা বুঝতে পারতেছি যে ফাংশনটা এই দুটি পয়েন্টে কন্টিনিউয়াস না, অ্যাজ ওয়েল এজ ডিফারেন্সিয়েবল না। সেজন্য এই দুটি পয়েন্টকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। তাহলে সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে? যেই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, অ্যাজ ওয়েল এজ কন্টিনিউয়াস নয়, সেই পয়েন্টগুলিকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। আমরা প্রথম ফিগারে দেখতে পাচ্ছি দুটি সিঙ্গুলার পয়েন্ট। অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয় ফিগারের দিকে তাকাই দেখতে পাবো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা আছে নিচের দিকে, এখানে একটা নিচের দিকে, এখানে উপরের দিকে, উপরের দিকে, হ্যাঁ এখানে। তার মানে দেখা যাচ্ছে উপরের দিকে পাঁচটা পয়েন্ট আছে, নিচের দিকে এদিকে দুইটা, ওইদিকে একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে আরেকটি ছিদ্র দেখা যাচ্ছে না। এইভাবে নিচের উপরে অনেকগুলোই আছে সিঙ্গুলার পয়েন্ট। আমরা কি বুঝতে পারছি হোয়াট ইজ সিঙ্গুলার পয়েন্ট? A point is known as singular point if except that point the function is differentiable। আমি উল্টা ভাবে যদি বলি, আর আরেকটা হলো সিঙ্গুলার পয়েন্ট হবে সেই পয়েন্ট যে পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, অ্যাজ ওয়েল এজ কন্টিনিউয়াস না। তো এই ছিল আমাদের সিঙ্গুলার পয়েন্টের ডেফিনিশন। চলো আমরা পরবর্তী পোর্শনে যাই। নেসেসারি কন্ডিশন ফর এফ অফ জেড টু বি অ্যানালাইটিক। একটি ফাংশন অ্যানালাইটিক হওয়ার নেসেসারি শর্ত, নেসেসারি কন্ডিশন, আর দ্বিতীয়ত আছে সাফিসিয়েন্ট কন্ডিশন। দুটি কন্ডিশন একটির সাথে আরেকটি উল্টা কানেকশন। আমি এক কথায় বলি, নেসেসারি কন্ডিশন হলো একটি ফাংশন অ্যানালাইটিক হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন হলো দুইটি। কি কি? নাম্বার 1, del u by del x equals to del v by del y. Number 2, del u by del y is equals to minus del v by del x. এই দুটি শর্তকে বলা হয় নেসেসারি কন্ডিশন এবং এই দুটি সমীকরণকে বলা হয় কৌশি-রাইমান ইকুয়েশনস। এক কথায় সংক্ষেপে বলা হয় CR ইকুয়েশনস। এই দুটি শর্তকে নেসেসারি কন্ডিশন বলা হয় যদি ফাংশনটার দুটি পার্ট আছে, একটা পার্ট হলো রিয়েল পার্ট ইউ, আর একটা পার্ট হলো ইমাজিনারি পার্ট ভি। এই দুটি টার্ম ডিফারেন্সিয়েবল হয়, দ্যাট ইজ del u by del x, del u by del y, del v by del x, del v by del y, তারা যদি এক্সিস্ট হয়। আমি আবার বলছি নেসেসারি কন্ডিশন হলো দুইটি সমীকরণ, এই 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ। এই সমীকরণ দুটিকে কৌশি-রাইমান ইকুয়েশনস বলা হয়। যদি ওই সমীকরণ তৈরি করতে দুইটা ফাংশন ইউজ করা হয়েছে, একটাকে রিয়েল ফাংশন ইউ আর একটা ইমাজিনারি ফাংশন ভি, ইউ এবং ভি যদি ডিফারেন্সিয়েবল হয়, ইউ এবং ভি ডিফারেন্সিয়েবল হওয়া মানে del u by del x, del u by del y, del v by del x, del v by del y তারা এক্সিস্ট হতে হবে, এটার নামই ডিফারেন্সিয়েবল। আর আমরা জানি একটি ফাংশন ডিফারেন্সিয়েবল হতে হলে দ্যাট ফাংশন শুড বি কন্টিনিউয়াস অলসো। আবার আমরা জানি একটি ফাংশন কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল হলে ওই ফাংশনকে বলা হয় অ্যানালাইটিক ফাংশন, তাই না? আমরা ডেফিনিশনে শিখেছি। তার মানে একটি ফাংশন অ্যানালাইটিক ফাংশন হতে হলে অবশ্যই এই দুটি সমীকরণ স্যাটিসফাই করতে হবে। এই দুটি সমীকরণ যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো ফাংশনটা অ্যানালাইটিক ফাংশন। কিভাবে বলতে পারি? কারণ অ্যানালাইটিকে আমরা প্রথম শিখেছি অ্যানালাইটিক হতে হলে হয় ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল হলে এই দুটি সমীকরণ পাওয়া যায়। দ্যাট মিন্স
একটার সাথে আরেকটার কানেকশন আছে, যে অ্যানালাইটিক হতে হলে ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল হলেই কেবলমাত্র সিআর ইকুয়েশন সত্য হবে। দ্যাট মিন্স একটি ফাংশন অ্যানালাইটিক হলে সিআর ইকুয়েশন দুটি সত্য হবে। আমরা পরবর্তীতে অঙ্কের মাধ্যমে দেখাবো। এই ছিল আমাদের নেসেসারি কন্ডিশন। এক কথায় নেসেসারি কন্ডিশন মানে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। আর সাফিসিয়েন্ট কন্ডিশনটা হলো তার উল্টাটা। কি সাফিসিয়েন্ট কন্ডিশন হলো, কন্ডিশনস হলো ডিফারেন্সিয়েবলস গুলি হলো কন্ডিশন, অর্থাৎ ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কখন? যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি? সাফিসিয়েন্ট কন্ডিশন হলো ফাংশনটা ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল মানেই তো কন্টিনিউয়াস, তাই না? আমরা কিছুক্ষণ আগে বলেছি কন্টিনিউয়াস না হলে তো ডিফারেন্সিয়েবল হতেই পারে না। সেই জন্য এই টার্মস গুলি শুড বি কন্টিনিউয়াস। এটা হলো সাফিসিয়েন্ট কন্ডিশন। কখন? যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। তার মানে নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন একটি আরেকটির বিপরীত, ঠিক আছে? তাহলে নেসেসারি কন্ডিশন কি? এক কথায় বলবো সিআর ইকুয়েশন। কখন? যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, অর্থাৎ ফাংশনটা কন্টিনিউয়াস হয়। আর সাফিসিয়েন্ট কন্ডিশন কি? সাফিসিয়েন্ট কন্ডিশন হলো ফাংশনটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েবল হবে। কখন? যদি সিআর ইকুয়েশন দুইটা সত্য হয়। তাহলে আমরা নেসেসারি কন্ডিশন এবং সাফিসিয়েন্ট কন্ডিশন একটি আরেকটির বিপরীত এভাবে লিখে লিখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। এবার আসো, এতক্ষণ আমরা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আলোচনা করেছি। এবার আসো ডিফারেন্সিয়াবিলিটির যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা হলো f dash of z, f dash of z is equals to del u by del x plus I into del v by del x। x এর সাপেক্ষে u এবং v কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা, অথবা আমরা সিআর ইকুয়েশনের ব্যবহার করে del u by del x এর পরিবর্তে আমরা del v by del y বসাতে পারি, আবার del v by del x এর পরিবর্তে আমরা মাইনাস del u by del y বসাতে পারি। সিআর ইকুয়েশন জেনারেট করে আমরা দ্বিতীয় অংশটুকু পেতে পারি। সো ডিফারেন্সিয়েবিলিটির জন্য এই দুটি সমীকরণের যে কোনো একটা আমরা ইউজ করব। তো এতক্ষণ আমরা যে ডেফিনিশনস গুলি শিখেছি তাকে সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে যে একটি ফাংশন অ্যানালাইটিক হবে একটা এলাকায় যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। এটা মনে রাখতে হবে, একটি ফাংশন একটি এলাকার সকল পয়েন্টেই যদি অ্যানালাইটিক হতে হয় তাহলে সকল পয়েন্টেই সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে। দ্বিতীয় শর্তটা হলো সিআর কন্ডিশনস আর নেসেসারি। অ্যানালাইটিক হওয়ার জন্য সিআর কন্ডিশনটা নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট ফর অ্যানালাইটিক ফাংশন। তৃতীয় কন্ডিশনটা হলো সিআর ইকুয়েশন সাফিসিয়েন্ট ইফ দ্য পার্শিয়াল ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস। আমাদের পরবর্তী দুইটাকে কথাগুলি ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয়েছে, তেমন দরকার নাই, আমাদের শুধুমাত্র প্রথম অংশটুকু হলেই চলবে, অর্থাৎ অ্যানালাইটিক হতে হলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করাতে হবে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনাটাকে রিভিউ করলে আমরা বলতে পারবো যে প্রথমত আমরা শিখলাম কমপ্লেক্স ভেরিয়েবল কাকে বলে, তারপরে আমরা শিখলাম কমপ্লেক্স ফাংশন, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল কাকে বলে, তারপরে আমরা কন্টিনিউটি ডেফিনিশন শিখলাম, এরপরে আমরা শিখলাম ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন ফর রিয়েল ভ্যালুড ফাংশন। এই দুটার আলোকে in the light of continuity and differentiability we have explained the definition of analytic function. Analytic function কাকে বলে? একটি ফাংশন অ্যানালাইটিক ফাংশন হবে যদি ওই ফাংশনটি ওই পয়েন্টে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিয়েবল হয়। আর ডিফারেন্সিয়েবল হতে হলে দ্যাট শুড বি কন্টিনিউয়াস, তা আমরা আগে আলোচনা করেছি। দ্যাট মিন্স কন্টিনিউয়াস অবশ্যই হতে হবে অ্যানালাইটিক ফাংশন হলে। আর আমরা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা আলোচনা করেছি। একটি ফাংশন নেসেসারি ফাংশন দ্যাট ইজ এফ অফ জেড ইউ প্লাস আই ভি, নেসেসারি কন্ডিশন হলো দুইটি সিআর ইকুয়েশন, কৌশি রাইম্যান ইকুয়েশনস।
ইকুয়েশনস গুলি কি কি? ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়েশনস গুলি হলো, এক নাম্বার del u by del x is equals to del v by del y, আর দুই নাম্বার হলো del u by del y is equals to minus del v by del x। এই দুটি ইকুয়েশনকে বলা হয় কৌশি-রাইমান ইকুয়েশন অথবা সিআর ইকুয়েশন। আর আমরা শিখেছি একটি ফাংশন অ্যানালাইটিক হতে হলে ওই ফাংশনটা অবশ্যই সিআর ইকুয়েশন স্যাটিসফাই হতে হবে। CR equation satisfy হলে we can say function is analytic। তাহলে এই ছিল অ্যানালাইটিক ফাংশন। আর সর্বশেষ f dash of z এর ডেফিনিশন শিখেছি আমরা, del u by del x plus I del v by del x। এটা একটা ডেফিনিশন। আর একটা ডেফিনিশন হলো del u by del x এর পরিবর্তে del v by del y আমরা বসিয়ে দিতে পারি, তখন এটা আসবে এই টাইপের, দ্যাট ইজ del v by del y। আর হলো del v by del x এর পরিবর্তে মাইনাস del u by del y, অর্থাৎ মাইনাস I del u by del y। এই দুই ভাবে আমরা ডিফারেন্সিয়েবিলিটি সংজ্ঞা ডিফাইন করতে পারি। সো এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম তার উপরে ভিত্তি করে আমরা চলো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। আমরা কি আলোচনাগুলি বুঝতে পেরেছি? যে আমাদের এই আলোচনা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, অন্যথায় আমরা পারবো না, অর্থাৎ আমাদের কাজগুলি সঠিকভাবে সম্পন্ন হবে না। চলো আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার উপর ভিত্তি করে একটি প্রবলেম সলভ করি। Question: show that f of z is equals to z plus 2 into e to the power z, z plus 2 into e to the power z is an analytic function। এই ফাংশনটা একটি অ্যানালাইটিক ফাংশন। and find its derivative। তার ডেরিভেটিভ ভ্যালুটা বের করব। সো ডেরিভেটিভের দুটো ফর্মুলা শিখেছি, যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ফাংশনের ভ্যালুটা বের করব। তার আগে আমাদের ফাংশনটা অ্যানালাইটিক প্রমাণ করতে হবে। আর অ্যানালাইটিক প্রমাণ করতে হলে কি কি জিনিস লাগে? প্রথমে ফাংশনটাকে সেপারেট করতে হবে, সেপারেশন অফ রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট। সেপারেশনের পরে আমরা পেয়ে যাব ফাংশনের ইউ এবং ভি। ইউ এবং ভি পাওয়ার পরে যেহেতু অ্যানালাইটিক প্রমাণ করতে হবে, আমরা জানি একটি ফাংশন অ্যানালাইটিক হতে হলে ওই ফাংশনটি অবশ্যই সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। এটা হলো সংক্ষিপ্তভাবে আমরা বললাম। বাট ডেফিনিশন হলো অ্যানালাইটিক হতে হলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে। আর ডিফারেন্সিয়েবিলিটি হতে হলে ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হওয়া লাগবে। এবং কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবিলিটির যে কানেক্টিভিটি ফর্মুলা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, সেখান থেকে কিন্তু নেসেসারি কন্ডিশনটাই হলো সিআর ইকুয়েশন। তাহলে চলো আমরা এই যে সিআর ইকুয়েশন, চলো আমরা এই অঙ্কটা শুরু করি। সলিউশন। এই টাইপের প্রবলেম তোমাদেরকে গত রমজানে অন্য একটা সেকশনে দিয়েছিলাম, সম্পূর্ণ করেছি কিনা মনে নাই। তবে আজকে যেহেতু আমাদের সময় আছে, আমাদের ক্লাস কয়টা পর্যন্ত?
12টা 10 না? জি স্যার 12টা 10। তো আই থিঙ্ক আমাদের হিউজ টাইম আছে, আমরা এই টাইমের মধ্যে অঙ্কটা সলভ করতে পারবো। সো f of z is equals to z plus 2 into e to the power z। এটাকে ভেঙে দুই ভাগে ভাগ করতে হবে। আমরা আজকে শিখেছি z এর মান হলো z সমান x plus iy, এটা হলো কমপ্লেক্স ভেরিয়েবল। এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা বসিয়ে দিলে x plus iy plus 2 e to the power x plus iy বসিয়ে দিলাম। এখন আমরা এই জায়গায় আরো একটু লিখতে পারি, ডানে ডানে লিখছি, আমার জায়গা কম সেই জন্য এটা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো e to the power x, আর এই পাশে আছে x plus 2, আর আছে প্লাস iy। এখন বাকি আছে e to the power iy। ঠিক আছে, আমরা e to the power iy টা এখানেই রেখে দিলাম, পরবর্তী লাইনে আমরা এক্সপ্যান্ড করব। তোমাদেরকে e to the power iy এর একটি ফর্মুলা এই কমপ্লেক্স নাম্বার সিস্টেমের সময় কিন্তু পড়িয়েছিলাম, e to the power ix দিয়ে। e to the power ix মানে cos x plus i sin x, তাহলে e to the power iy কি cos y plus i sin y, যা কিছুক্ষণ আগে ডেফিনিশনে এক্সপোনেনশিয়াল ফরম্যাটের ডেফিনিশনেও আলোচনা করেছি। তাহলে এটা কি হবে, a to the power x, then x plus 2 real part plus iy, then cos y plus i sin y, এই e to the power iy এর এক্সপানশন। ওকে, এখন আমাদের সেপারেশনের জন্য এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে, আর মাল্টিপ্লিকেশনের ফর্মুলাটা তো আমাদের আগের ক্লাসগুলোতে হয়েছিল। তো ঠিক আছে, e to the power x, আমরা মাল্টিপ্লিকেশনের জন্য রিয়েল রিয়েল ইমাজিনারি ইমাজিনারি এইভাবে আগে শিখেছিলাম, দ্যাট ইজ x plus 2 into cos y, iy এবং i sin y মাইনাস y sin y। এই টার্মস দুটি হলো, এই অংশটুকু পুরোটুকুই রিয়েল পার্ট, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস i ইনটু ইমাজিনারি পার্ট x plus 2 দিয়ে i sin y, অর্থাৎ x plus 2 ইনটু sin y, আর cos y দিয়ে iy, অর্থাৎ y cos y প্লাস y cos y। আর e to the power x সম্পূর্ণ ফাংশনের মধ্যেই কিন্তু আছে, তাহলে আমরা স্পষ্ট এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, that is u of xy plus I v of xy, where u সমান কত, e to the power x into x plus 2 of cos y minus y sin y, এই হলো u। এবং এটা বিশাল একটা অঙ্ক, কারণ প্রথমে সেপারেশনই একটা পার্ট, তারপরে অ্যানালাইটিক প্রমাণ করব আরেকটা পার্ট, তারপরে ডেরিভেটিভ করব আরেকটি পার্ট। তাহলে v কত, v হবে e to the power x into x plus 2 sin y, x plus 2 sin y plus y cos y। এতক্ষণ আমরা মূল ফাংশনটাকে দুই ভাগে ভাগ করেছি, রিয়েল এবং ইমাজিনারি পোরশন ইউ ভি। এই পোরশনটুকু আমরা আগের ক্লাসগুলিতেও করেছিলাম। চলো এবার অ্যানালাইটিক প্রমাণের জন্য যে
4বার ডেরিভেটিভ করতে হয়, সেই ডেরিভেটিভ গুলি আমাদের পর্যায়ক্রমে করতে হবে। Now del u by del x, that is del x of u, u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই u ফাংশনটাতে x দুই জায়গায় আছে, একটা হলো e টু দা পাওয়ার x আর একটা এখানে x। এই ফাংশন পুরোটুকুকে একটি ধরবো আর e টু দা পাওয়ার একটি, তাহলে দুই ভাগে ভাগ হলো। প্রোডাক্ট ফর্মুলা আকারে আমরা অ্যাপ্লাই করব। তো ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট নিয়ম কি, প্রথম ফার্স্ট ফাংশনটা রেখে দিব, e টু দা পাওয়ার x রেখে দিলাম, দেওয়ার পরে এই পুরোটুকুকে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তো x এর ডিফারেন্সিয়েশন 1 আর 2 এর ডিফারেন্সিয়েশন 0, দ্যাট ইজ 1 আসতেছে, এই 1 এর সাথে থাকে cos y, আর এখানে কোনো প্রকার x নাই, অতএব সেটা আসে 0। ওকে, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। তাহলে কি করেছি দেখো, প্রথম ফাংশনটা রেখে দিলাম, পুরোটুকুকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পারলাম এটা, প্লাস এখন প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব আর পুরোটুকু রেখে দিব, আর e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দা পাওয়ার x, আর পুরোটুকু থেকে যাবে x প্লাস 2 ইন্টু cos y মাইনাস y sin y। এখন এটাকে একটু যোগ বিয়োগ করে ছোট করা যায় কিনা দেখি। e টু দা পাওয়ার x cos y, আর এখানে আছে e টু দা পাওয়ার x 2 e টু দা পাওয়ার x cos y, করা যাচ্ছে, এটা ওয়ান টাইম, আর এখানে আছে 2 e টু দা পাওয়ার x cos y। অতএব এই টার্মটা বাদ দিয়ে এখানে 3 করে দিলেই পুরোটুকু এসে যাবে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি e টু দা পাওয়ার x সেকেন্ড ব্র্যাকেট x প্লাস 3 ইন্টু cos y মাইনাস y sin y। তাহলে এই 2 এর জায়গায় 3 হলো কেন, কারণ এই টার্মটা এখানে একবার আছে, 2 e টু দা পাওয়ার x cos y, এখানে আছে 1 e টু দা পাওয়ার x cos y, এই জন্য এটা 3 হয়েছে। এই সংক্ষিপ্তভাবে আমরা del u বাই del x করলাম। তো চলো আমরা প্রথম যে সিআর ইকুয়েশন, প্রথম সিআর ইকুয়েশনটা হলো এই টাইপের, যে del u বাই del x ইজ ইকুয়ালস টু del v বাই del y। তাহলে del u বাই del x এর মানটা বের করেছি, এখন del v বাই del y এর মান যদি এটা হয়, তাহলে বুঝতে পারবো যে আমাদের সিআর ইকুয়েশনের প্রথম ইকুয়েশনটা স্যাটিসফাইড। সেজন্য আমরা দ্বিতীয় পোরশনটা করব। Again del v by del y, এই যে ডেফিনিশন অনুযায়ী del v by del y, তাহলে v কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এবার দুটি প্রোডাক্ট আকারে আছে ফাংশন, তবে প্রথম ফাংশনটা e টু দা পাওয়ার x, x এর ফাংশন, যেহেতু v কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে u v করার দরকার নেই, কেন, এটা তো x এর ফাংশন কনস্ট্যান্ট। তাহলে আমরা x এর ফাংশন কনস্ট্যান্ট রেখে দিলাম, দেওয়ার পরে এখানে আসবো y এর ফাংশন আছে কিনা, হ্যাঁ একটি y এর ফাংশন আছে, তো sin y ডিফারেন্সিয়েশন আমরা জানি cos y, অর্থাৎ x প্লাস 2 ইন্টু cos y। ভেরি গুড, এই অংশটুকু হয়ে গেল, এটা তো কনস্ট্যান্ট থাকবেই, তবে এখানে y sin y, এই জায়গায় কিন্তু uv হবে, কেন y এর দুটি ফাংশন। তাহলে প্রথমটা কি হবে, y কে রেখে দিব, cos y এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin y, অর্থাৎ মাইনাস y sin y। দ্বিতীয়টা হবে y এর ডিফারেন্সিয়েশন, cos y থেকে যাবে, y ডিফারেন্সিয়েশন 1, that is plus cos y। এখন এই সবগুলি এখন আমরা যোগ করব। দেখো x প্লাস 2 cos y, x cos y এবং 2 cos y, এখানে আছে 1 cos y, এই 1 cos y যদি এর সাথে অ্যাটাচ করে দেই তাহলে 3 cos y হবে। তাহলে আমরা এটাকে সংক্ষিপ্তভাবে লিখতে পারি e টু দা পাওয়ার x, x প্লাস 3 ইন্টু cos y
মাইনাস ওয়াই সাইন ওয়াই। এই হলো ডেল ভি বাই ডেল ওয়াই। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল ভি বাই ডেল ওয়াই। দুইটা কি সমান? একটু যাচাই করে নাও। একটা হলো এই, আরেকটি হলো এই। আমরা দেখতে পাচ্ছি ইয়েস, দুটাই সমান। ঠিক আছে, যেহেতু দুটাই জি সমান স্যার। তাহলে আমরা বলতে পারি ইয়েস, ফাংশনটা প্রথম সমীকরণ সেটা স্যাটিসফাই করেছে। ঠিক আছে না, বলা যাবে না? আচ্ছা, জি স্যার। এবার আমরা আমাদের দ্বিতীয় যে পোরশনটা আছে সেই দ্বিতীয় পোরশনটা আমাদের সলভ করতে হবে। দ্বিতীয় পোরশনটা কি? সিআর ইকুয়েশনের সেকেন্ড ইকুয়েশন। তো সেকেন্ড ইকুয়েশনটা চলো আমি সঙ্গত কারণে এ দুটা মুছে দিলাম, কারণ আমার জায়গা নাই। তবে লিখতে হবে এইভাবে যে সিন্স del u by del x equals to del v by del y, then satisfies CR equation 1. আমরা প্রথম we know that CR 1 and 2 আগে লিখে নিব। তো CR 1 satisfied, then satisfied CR equation 1. এখন আমরা CR 2 satisfy করে কিনা সেটা আমরা দেখে নেই। CR 2 satisfy করার আগে CR 2 এর সমীকরণটা আমাদের জানা থাকতে হবে। সেটা হলো del u by del y is equals to minus del v by del x। তাহলে মুছে ফেললাম। Again del u by del y, del u by del y, এটা কত? u কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে একইভাবে আমাদের নিয়ম অনুযায়ী u b হবে না, কারণ x এর ফাংশন। তাহলে e টু দা পাওয়ার x কনস্ট্যান্ট, আর cos y ডিফারেন্সিয়েশন মাইনাস sin y দ্যাট ইজ x প্লাস 2 ইনটু একটা মাইনাস বসিয়ে দিব sin y, আর এখানে u b হবে y কে রেখে sin y ডিফারেন্সিয়েশন হবে cos y দ্যাট ইজ মাইনাস y cos y মাইনাস y ডিফারেন্সিয়েশন 1, এটা হবে sin y। আর সাজিয়ে লিখলে এখানে মাইনাস 2 sin y, এখানে আছে মাইনাস sin y দ্যাট ইজ মাইনাস 3 sin y, আর এখানেও মাইনাস এখানেও মাইনাস, সবগুলি যদি শুরুতে দেই তাহলে হবে e টু দা পাওয়ার x x প্লাস 3 sin y প্লাস y cos y। এই হলো ডেল ইউ বাই ডেল ওয়াই। পুরো ফাংশনটা পেলাম, সাথে একটি মাইনাস। আমাদের কিন্তু একটা মাইনাস থাকে, অতএব এই মাইনাসটা কেন যেন পেয়ে গেলাম। অলসো del u by sorry del v by del x, del v by del x তাহলে v কে যদি x এর সাপেক্ষে করি u v ফর্মুলা করতে হবে। e টু দা পাওয়ার x রেখে দিলাম, আর x এর ডিফারেন্সিয়েশন হবে 1 1 প্লাস 0 ইনটু e টু দা sin y, আর এটা আসতেছে 0 প্লাস e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দা পাওয়ার x ইনটু x প্লাস 2 ইনটু sin y প্লাস y cos y। তো একইভাবে 1 sin y e টু দা পাওয়ার x 2 sin y, তাহলে এটাও কিন্তু 3 আসতেছে, অর্থাৎ e টু দা পাওয়ার x তারপরে x প্লাস 3 sin y প্লাস y cos y। দেখো এই টার্মটা উপরে পাওয়া গিয়েছে, অতএব আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি এভাবে। একটি মাইনাস ইন্ট্রোডিউস করলে আরো একটি মাইনাস দিতে হবে,
সেই মাইনাসটার কারণে আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই লিখে ফেলতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ এই টার্মটি সমান কি? এই টার্মটি সমান হলো মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে এই টার্মটা তো এখানে আছে, এই টার্মটি সমান কি হবে? মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই। আর এখানে কি পেয়েছি? ডেল ভি বাই ডেল এক্স। আমরা সংক্ষিপ্ত ভাবে আমরা এটা লিখে দিলাম। তাহলে লিখবো সিন্স ডেল ভি বাই ডেল এক্স is equals to minus del u by del y, then satisfied CR equation 2. আমরা বলেছি অ্যানালাইটিক হতে হলে CR ইকুয়েশন দুইটি স্যাটিসফাই করতে হবে। তাহলে প্রথমে একটা স্যাটিসফাই করিয়েছি, এখন একটি স্যাটিসফাই করিয়েছি। তার মানে আমরা বলতে পারি hence the function f of z is analytic function। যেহেতু দুইটা ইকুয়েশনে স্যাটিসফাই করেছে, যে since f of z satisfies CR equations, then it is analytic, should। এই হলো অ্যানালাইটিকের সলিউশন। স্যাটিসফাই হলে আমরা অ্যানালাইটিক বলতে পারবো। দ্বিতীয় পোরশন শেষ। তৃতীয় পোরশনটা কি? ডিফারেন্সিয়েশন ভ্যালুটা বের করা। তো ঠিক আছে, চলো আমরা ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করি। আর ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করতে হলে আমাদের চারটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু আমাদের জানা থাকতে হবে। যে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই, চারটা মানে আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা ফর্মুলায় বসিয়ে দিয়ে আমরা করে নিতে পারবো। তাহলে লাস্ট পার্টটুকু হলো ডিফারেন্সিয়েশন। Last part, f dash of z, f dash of z, f dash of z এর ডেফিনিশন কি? ডেফিনিশন শিখেছি। একটি ডেফিনিশন হলো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স। এই ডেফিনিশনটা হলেও চলবে, অথবা বিপরীত ডেফিনিশনটা দিয়ে আমরা করতে পারবো। সো ডেল ইউ বাই ডেল এক্স অনেকক্ষণ আগে আমরা বের করেছিলাম। আমি মোবাইলে ছবি তুলে রেখেছিলাম, কারণ আমি তখন মুছে ফেলেছি। তাই ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালুটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি। সো আমরা ডেল ইউ বাই ডেল এক্স এর মান পেয়েছিলাম, ডেল ইউ বাই ডেল এক্স এটার মান পেয়েছি ই টু দা পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেট x plus 3 into cos y minus y sin y। এই ছিল del u by del x plus I del v by del x। so del v by del x, এই del v by del x এর মানটা এখানে অলরেডি আছে, আমরা দেখে দেখে বসিয়ে দিচ্ছি। So del v by del x এর মানটুকু হলো এই প্লাস I e to the power x into x plus 3 into sin y plus y cos y। এই হলো ডিফারেন্সিয়েশনের বেসিক অংশটুকু শেষ। তবে আমাদের ফাংশনটা যেহেতু z, we have to transform these values in terms of z, অর্থাৎ এই অংশটুকুকে z ফাংশনের মাধ্যমে, z ভেরিয়েবলের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। অর্থাৎ আমাদের এখন আরো কিছু কাজ করা বাকি আছে। ডিফারেন্সিয়েশনটুকু শেষ হয়ে গেল, বাট ইন টার্মস অফ z একটু শিফটিং করতে হবে।
তাহলে শিফটিংটা কিরকম দেখো, আমরা রিয়েল এবং ইমাজিনারি পোর্শনগুলিকে একটু সাজিয়ে লিখব, তাহলে শিফটিংটা ক্লিয়ার হবে। আমরা দেখতে পাচ্ছি x+3 cos y আর আছে x+3 sin y, আর বাকি সব এজ ইট ইজ। সো এগুলিকে একটু সাজায় লেখা যাবে e⁻x x+3 কমন, তাহলে cos y প্লাস i sin y। কারণ আমরা এটার একটি ফর্মুলা জানি, এই ফর্মুলা হলো e⁻iy। কি কাজ করেছি, এই টার্মটা নিলাম আর এই প্রথম টার্মটা নিলাম। ভেরি গুড। এখন চলো দ্বিতীয় টার্মগুলি নেওয়ার চেষ্টা করি। প্লাস e⁻x আছে, y sin y আছে, তবে একটা মাইনাস আছে এখানে, আর মাইনাস যেহেতু আছে তবে এখানে কিন্তু মাইনাস নাই, যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসই কমন নিতে হবে, মাইনাস e⁻x y sin y। আর আমাদের এখানে আছে y cos y। ওকে, দ্যাট মিন্স y আছে e⁻x এবং y, এই দুটি পেলাম আমরা। তাহলে আছে কি sin y, তাহলে চলো আমরা লিখতে পারি sin y। যেহেতু মাইনাস তাই আমরা একটা মাইনাস দিতে হবে, আর e⁻x আছে, এইদিকে আছে y কমন নিলাম cos y মাইনাস i cos y। এই দেখো দ্বিতীয় টার্মটা অনেকটু কষ্ট মনে হবে, যে এই পোর্শনটুকু নিলাম আর দ্বিতীয় পোর্শনটুকু নিলাম, এই টার্মটুকু ছিল পজিটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তবে আমরা এই টাইপের টার্ম না হলে কিন্তু cos y প্লাস i sin y না হলে ফর্মুলা জেনারেট করতে পারবো না। সো অবশ্যই আমাদের একটু এখানে ফর্মুলা জেনারেট করার জন্য একটি i দ্বারা গুণ করতে হবে যেন ব্যালেন্স থাকে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি e⁻x x+3 e⁻iy, সংক্ষিপ্তভাবে লিখে ফেললাম। এখন এখান থেকে আমরা একটি মাইনাস আই কমন নিব। মাইনাস আই, কেন মাইনাস আই কমন নিব, কারণ এই টাইপের না হলে ফর্মুলা আসবে না। তো মাইনাস আই cos y থেকে যদি মাইনাস আই কমন নেই, সেই মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস, আর আই আসলো যেহেতু আই কমন নিতে হবে। আচ্ছা, ভেরি গুড, e⁻xy, তাহলে হয়ে গেল cos y। তাহলে এখানে তো মাইনাস ছিল না, আমি যদি এটাকে প্লাস i sin y লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, i স্কয়ার সেই মাইনাস, তাহলে sin y e⁻xy মিলে যাচ্ছে। আবার i e⁻xy cos y মাইনাস মাইনাস প্লাস i e⁻xy cos y, অর্থাৎ এই জায়গায় প্লাস নিলাম, একটা i কমন নিলাম, তাহলে এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ উপরের অংশটুকু আসতেছে। সো তোমরা এটা একটু নিজেরা ক্যালকুলেশন করে দেখবে ঠিক আছে কিনা। সো এখন আমরা এটাকে লিখতে পারি দিস ইজ e⁻iy, তাহলে e⁻x x+3 into e⁻iy plus I e⁻xy into e⁻iy হয়ে গেল আমাদের। এই দুটো থেকে কি কমন যায়, e⁻iy কমন যায়, e⁻x কমন যায়, e⁻x কমন যায়, আর তারপরে e⁻x কমন যায়, e⁻iy কমন যায়। তাহলে কি থাকে, এখানে থাকতেছে x+3 আর এখানে থাকতেছে e⁻x কমন নিলাম, এখানে থাকতেছে iy। এই তাহলে আমরা প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেলাম। এটাকে লিখতে পারি যে e⁻x প্লাস iy এই দুটাকে, আর এটাকে লিখতে পারি x প্লাস iy প্লাস 3। তাহলে আমরা শিখেছিলাম x প্লাস iy মানে z, তাহলে এটা বলতে পারি
এটা হবে e টু দা পাওয়ার জেড, আর এটা হবে জেড প্লাস 3 e টু দা পাওয়ার জেড আর হলো জেড প্লাস 3। এই হলো আমাদের এফ ড্যাশ অফ জেড এর ভ্যালু। এটা কিন্তু অনেকটা কঠিন মনে হচ্ছে, অর্থাৎ রিকল করে ইন টার্মস অফ এক্স থেকে ইন টার্মস অফ জেড এ শিফট করা। আর আমরা শুধুমাত্র দুটো ফর্মুলাই জানি, একটি হলো e টু দা পাওয়ার আই ওয়াই সমান cos y প্লাস আই sin y, আর একটি হলো z সমান x প্লাস আই ওয়াই। এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ইন টার্মস অফ জেড ক্যালকুলেশন করব। সো আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এই টাইপের তোমাদেরকে স্লাইডে আরো একটি অঙ্ক আমি করে দেখিয়েছি। চলো আমরা স্লাইডটুকু একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, যেমন দেখো আমাদের যে ফাংশনটুকু f of z is equals to z cube plus 3 z square minus 5 z is analytic everywhere, এই ছিল প্রথম প্রশ্নটা। সো আমরা এভরিওয়্যার অ্যানালিটিক, এটা ডিফারেন্সিয়েশন করতে বলা হয়নি। সো আমরা প্রথমে z এর মান বসিয়ে দিলাম x প্লাস আই ওয়াই, বসিয়ে অ্যানালাইসিস করে u এবং v এর মান বের করেছি। সো ইউ এবং ভি এর মান বের করার পরে আমরা যে কাজটুকু করেছি সেটা হলো অ্যানালাইটিক ফাংশন প্রমাণ করার জন্য আমরা সিআর ইকুয়েশন দুইটা টেস্ট করেছি। যেহেতু ফাংশনটা খুবই সহজ ফাংশন ছিল, সো ডিফারেন্সিয়েশন গুলিও সহজ ছিল, আমরা খুব সিম্পলি সিআর ইকুয়েশন দুইটা স্যাটিসফাই করিয়েছি। আর স্যাটিসফাই করার পরে বলেছি ইয়েস, ফাংশন ইজ অ্যানালাইটিক ফাংশন এভরিওয়্যার। খুবই সিম্পল একটি অঙ্ক ছিল। আর এখানে 2, 3 দুটি ফাংশন দেখা যাচ্ছে, এটা তোমাদের করতে হবে, নিজেদের প্র্যাকটিস করতে হবে, করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে। আমি 3 নাম্বারটার মতো করে দেখিয়েছি, আর তোমরা চেষ্টা করবে মডুলাস অফ জেড, এটা একটু শিখে নাও। মডুলাস অফ জেড কারো কি মনে আছে? অনেক সময় তোমাদের পেস লাগতে পারে যে মডুলাস অফ জেড মানে কি। এই যে দেখো, মডুলাস অফ জেড মানে হলো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল টু দা পাওয়ার হাফ। এটা বসাতে হবে, এটা বসালেই তোমাদের অঙ্কটাতে সলিউশনের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, বিশেষ করে 2 নাম্বার অংশে। কারণ মডুলাস অফ জেড বলতে আমরা কি বুঝি, এই অংশটুকু মানটা বসাবে, আর জেড এর মান বসানোর পরে সেপারেশনটা ক্লিয়ার করবা, ইউ ভি বের করবা, তারপরে ফর্মুলা স্যাটিসফাই করাবা। আর 3 নাম্বার মতো আমি এই মাত্র অঙ্কটা করে দিলাম, তোমরা এটা প্র্যাকটিস করবা। সো আজকে কি কি শিখলাম, পরবর্তীতে অর্থাৎ আগামীকাল আমরা পরবর্তী ডেফিনিশনস গুলি আলোচনা করব। আজকে আর এগুলি পড়াচ্ছি না, অনেকগুলা ডেফিনিশন আছে। আজকে শুধুমাত্র পড়ালাম অ্যানালাইটিক ফাংশন, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন, এবং একটি ফাংশন অ্যানালাইটিক কিনা টেস্টিফাই করলাম। অ্যানালাইটিক এবং ডিফারেন্সিয়াবিলিটি, এই দুটি জিনিস আমরা টেস্ট করে দেখলাম। আশা করি এই পর্যন্তই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আরো ডেফিনিশন, আরো ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদেরকে দেখানো হবে। সো আজকে এই পর্যন্ত, একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি।